हेलो डियर स्टूडेंट, वेलकम बैक टू आवर चैनल कॉम्पिटिटिव शुभजीत एकेडमी। तो केमिस्ट्री लेक्चर 2 लेक्चर 1 আপলোড হয়ে গেছে, বাট লেকচার 2টা আপলোড হয়নি। তো লেকচার 2তে আমরা কি ডিসকাস করব? ফ্যাজেন্স রুল। ফার্স্ট টপিক হচ্ছে লেকচার 2 ফ্যাজেন্স রুল। কেমিক্যাল বন্ডিংয়ের বেসিক পার্টগুলো ডিসকাস হয়ে গেছে। তো ফ্যাজেন্স রুলস মেনলি কোভ্যালেন্ট ক্যারেক্টার বা আয়নিক কোভ্যালেন্ট বন্ড এদের নিয়ে ডিসকাস করেছিল। তো সে বলছে যে ক্যাটায়ন পোলারাইজেশন বলে একটা জিনিস আছে। ক্যাটায়ন পোলারাইজেশনটা কি? ক্যাটায়ন পোলারাইজেশন মানে মেনলি বলতে চাইছে যে একটা এইচসিএল একটা বন্ড আছে, তো এটা না কোভ্যালেন্ট না আয়নিক। কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন। তো কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে, কার কম হবে, তার জন্য পিরিয়ডিক টেবিলে আমরা যদি লেফট থেকে রাইটে যাই তো ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। ওকে, লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ, উপর থেকে নিচে গেলে ডিক্রিজ করবে। HCl এর যদি কথা বলি, ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকবে, তার জন্য ক্লোরিন কী করে নেবে, ইলেকট্রন, এই বন্ডের ইলেকট্রনটাকে নিচের দিকে টেনে নেবে। তো এখানে মাইনাস ডেল্টা হবে, এটা প্লাস ডেল্টা হবে। এই যে নিয়ে নিচ্ছে, যত বেশি নিয়ে নেবে তত এটা কোভ্যালেন্ট বন্ড থেকে আয়নিক বন্ডে কনভার্ট হয়ে যাবে। কোভ্যালেন্ট বন্ড কনভার্ট টু আয়নিক বন্ড বা আয়নিক ক্যারেক্টার। তো এর জন্য এটাকে অনেক সময় আয়নিক কোভ্যালেন্ট বন্ড বলা হয়। আয়নিক কোভ্যালেন্ট বন্ড। তো এবার হচ্ছে ডিসকাশন কী হচ্ছে, ক্যাটায়ন পোলারাইজেশন। ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে একটা পজিটিভ চার্জ আছে আর এখানে একটা নেগেটিভ চার্জ আছে। তো নেগেটিভ চার্জের সাইজ এটা ধরে নিলাম। তো নেগেটিভ চার্জ ধরে নিলাম, ক্লোরিনের কথাই বলছি। তো অনেকগুলো আউটার অরবিট ইলেকট্রন আছে। এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো পজিটিভ চার্জ কি করবে, সাইডের থাকা পজিটিভ চার্জ ওকে অ্যাট্রাক্ট করবে। যে অ্যাট্রাক্ট করে নিজের কাছে নিয়ে চলে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার। তো যার পোলারাইজিং পাওয়ার যত বেশি তত অ্যাট্রাকশন করবে। তো ক্যাটায়ন পোলারাইজিং পাওয়ার ডিপেন্ড করে এই চার্জের ভ্যালুর উপর। তো পোলারাইজিং পাওয়ার ডিনোটেড বাই পিপি প্রপোর্শনাল টু কিউ প্লাস, মানে চার্জ অফ ক্যাটায়ন। যত বেশি চার্জ থাকবে তত বেশি পোলারাইজ করবে। নেক্সট আমরা ডিসকাস করব পোলারাইজিং পাওয়ারের সাইজের উপর। তো আমি যদি একটা জিনিস দেখি, একটা বড় একটা জিনিস আছে, আমি চার্জ দিয়েছি 5 কুলম। তো এই 5 কুলমটা বড় একটা অ্যাটমের চারপাশে ছড়িয়ে যাবে, চার্জটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। ইলেকট্রিক্যাল একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তো আমি দুখানা বডি আছে, একটা ছোট বডি একটা বড় বডি। তো দুটোতেই সেম অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছি। তো তার চার্জ দিলে, বাট এর সাইজটা কি আছে, সারফেস এরিয়া যে সাইজটা আছে এটা বড় আছে, তার মানে এটা বড় আছে। তাহলে এটা বড় হলে চার্জ ডেন্সিটি কী হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। এর জন্য চার্জ ডেন্সিটি যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে কি হবে, আর এর চার্জ ডেন্সিটি ইনক্রিজ হয়ে যাবে। চার্জ ডেন্সিটি যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে ও আর টানতে পারবে না অত জোরে। চার্জ ডেন্সিটি ডিক্রিজেস মিন্স পোলারাইজিং পাওয়ার অলসো ডিক্রিজেস। এর জন্য বলা হয় পোলারাইজিং পাওয়ার ডিউ টু ক্যাটায়ন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ অফ ক্যাটায়ন জেড প্লাস। তার মানে আমরা দুটো জিনিস পেলাম, লেফট পেজে আমরা পেলাম পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু কিউ প্লাস, আর একটা এখানে কি পেলাম, পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু জেড প্লাস। জেড প্লাসটা কি, সাইজ অফ ক্যাটায়ন। তো এর উপর একটা কোশ্চেন করা যাক। কোশ্চেন দিয়েছে লিথিয়াম ক্লোরাইড NaCl KCl RbCl। তো বলছে অর্ডার অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার অর্ডার জিজ্ঞেস করেছে। তো লিথিয়াম, আমি যদি ওদের একটা সাইজের অর্ডার দেখি,
সবার তো লিথিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, Na প্লাস ক্লোরিন মাইনাস, K প্লাস ক্লোরিন মাইনাস, তার মানে প্রত্যেকটার চার্জ সেম আছে, তো ক্লোরিন অ্যাটমটাও সেম আছে। লিথিয়ামের +1, সোডিয়ামের +1, K প্লাস, তার মানে চার্জ দিয়ে এই কোশ্চেনটা করা যাবে না। পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু কিউ প্লাস ছিল তো, বাট সবারই চার্জ সেম আছে, তাহলে এটা দিয়ে করা যাবে না। তাহলে কি দিয়ে করব? সাইজ দিয়ে। এবার পিরিয়ডিক টেবিলে আমরা যখন উপর থেকে নিচে নামি, হিলিনাকা রফসে ফারার, হিলিনাকা রফসে ফারার, তার মানে উপর থেকে যখন নিচের দিকে নামি পিরিয়ডিক টেবিলে, তখন সাইজ কি হয়? ইনক্রিজ হতে থাকে। তার মানে এর মধ্যে সাইজ কার সবচেয়ে বড় হবে? আরবি, আর একটাকে আছে আরবি প্লাস সিএল মাইনাস, তার মানে সবচেয়ে বড় সাইজ হচ্ছে আরবি প্লাস। তারপর কে আছে? কে প্লাস। তারপর কে আছে? সোডিয়াম প্লাস। তারপর কে আছে? লিথিয়াম প্লাস। তো তার জন্য সাইজ যার বড় হয়ে যাবে, পোলারাইজিং পাওয়ার তার কত কম হয়ে যাবে? এটা হচ্ছে সাইজের অর্ডার। তো পোলারাইজিং পাওয়ারের অর্ডার কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। আরবি প্লাসের সবচেয়ে কম হবে, তারপর কে প্লাস, তারপর Na প্লাস, দেন লিথিয়াম প্লাস। তো অ্যানোয়ন পোলারাইজেশনের জন্য আমরা কি দেখব? যে পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু কিউ মাইনাস অবশ্যই হতে হবে। পোলারাইজিং পাওয়ার যত বেশি নেগেটিভ চার্জ থাকবে তত ভালো পোলারাইজিং হবে। এবার সমস্যা হচ্ছে সাইজের, সাইজ অফ অ্যানোয়ন। এবার অ্যানোয়নের সাইজ যত বড় হয়ে যাবে, সেন্টারে কি আছে? নিউক্লিয়াস আছে, আর অ্যানোয়নের সাইজ অনেক বড়। এবার বড় হওয়ার জন্য একদম আউটার অরবিটের ইলেকট্রনকে টেনে রাখার ক্ষমতা কমে যাবে কার? নিউক্লিয়াসের। কার নিউক্লিয়াস? অ্যানোয়নের নিউক্লিয়াস। তাহলে এই যে নেগেটিভ চার্জটা আছে, এই নেগেটিভ চার্জটাকে পার্শ্ববর্তী কোনো পজিটিভ চার্জ একে অ্যাট্রাক্ট করে নেবে। এবার এই যে অ্যাট্রাক্ট যে করে নিচ্ছে, এই অ্যাট্রাক্ট করার জন্য কি হবে? এবার অ্যাট্রাক্টটা ভালো কখন হবে? যখন বড় সাইজ হবে। তার জন্য পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু জেড প্লাস। কার সাইজ বড় হতে হবে? অ্যানোয়নের। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার অলসো প্রপোর্শনাল টু জেড প্লাস, যত পোলারাইজিং পাওয়ার তত কোভ্যালেন্ট ক্যারেক্টার। একটা কোশ্চেনের উপর করাই যাক। একটা প্রশ্ন হচ্ছে, আমি HF নিলাম, HCl নিলাম, আর HI নিলাম, তাহলে কে সবচেয়ে হাইলি কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার অর্ডার। তো এর মধ্যে আছে ফ্লুরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, আয়োডিন মাইনাস। এর মধ্যে সাইজ কে বড়? সাইজের অর্ডার যদি জিজ্ঞেস করি, সবার তো চার্জ একই আছে, তো সাইজের অর্ডার এটা, তাহলে পোলারাইজিং পাওয়ার কি হবে? এটাই হবে। HF, HCl, HI, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও কি হলো? সেম হয়ে গেল। নেক্সট আছে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। এটা সব ফেজেন্স রুলের মধ্যেই পড়ছে, এটা লাস্ট সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। তো কিছু মলিকুলের কনফিগারেশন যদি NH2, NP6, ND10 এরকম কিছু হয়, এই কনফিগারেশনকে বলা হয় সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। এই কনফিগারেশন হলেই ওই জিনিসটা খুব স্টেবল হয়ে যাবে। আমি যদি কপারের কথা বলি, কপারের কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d। তো কপারের কত আছে? 4s1, 3d, 10 থাকে। তো কপারের কনফিগারেশনটা আসছে না, বাট আমি যদি কপার প্লাস করে দিই, তাহলে আউটার অরবিট কোনটা? n=4টা হচ্ছে আউটার অরবিট। এই ইলেকট্রনটা বাইরে চলে গেল, পড়ে থাকবে কে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 10, একটা ইলেকট্রন বেরিয়ে গেল। এই যে পোর্শনটা রয়েছে 3s2, 3p6,
3d10, এটাকে আমরা বলি কি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। তো সিউডো নোবেল গ্যাস কনফিগারেশনটায় কী হবে, হাইলি স্টেবল হবে, কপার প্লাস লাইক। এরকম আর কে আছে, আর একজন আছে কপারের নিচে এজি। সিলভারের কি হবে, সিলভারের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 ডট 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 4s, অনেক কিছু হবে, 5s1 হয়। এটাকে আমি ডাইরেক্ট যদি লিখে দিই এজি, একদম লাস্টের পার্টটা দেখাচ্ছি। এজিতে কি আসছে 4s2 4p6 4d10 5s1। তো এই এজি থেকে আমি কি করে দিলাম, একটা ইলেকট্রন নিয়ে নিলাম। তো এজি প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে, লাস্টের দিকে 4s2 4p6 4d10। তার মানে এটাও কি হবে, এটাও একটা সিউডো নোবেল গ্যাস এলিমেন্ট হয়ে যাবে। আর কে আছে এজির নিচে, গোল্ড au প্লাস, এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে 5s2 5p6 5d10 6s1। তো au প্লাস কি হয়ে যাবে 5s2 5p6 5d10। এই যে ইলেকট্রনিক কনফিগারেশনটা সেটাও কি হলো সিউডো কনফিগারেশন। তো সিমিলারলি কপারের সাইডে আরেকজন থাকে যার নাম হচ্ছে জিঙ্ক। জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে লাস্টের দিকে যদি করি 3s2 3p6 3d10 4s2। তো আমাকে এটা হচ্ছে জিঙ্ক Zn। তো আমাকে কি বার করতে হবে, এখান থেকে আউটার অরবিট দুটো ইলেকট্রন বার করতে হবে, নাহলে সিউডো গ্যাস এলিমেন্ট হবে না। তাহলে Zn+2 করে দিতে হবে। তাহলে এর কনফিগারেশন কী হয়ে গেল 3s2 3p6 3d10। এই যে কনফিগারেশনটা হয়েছে এটাও কি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। আচ্ছা, এরকম আর কি আছে, ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামেরও সেম স্টোরি, এখানেও সেম স্টোরি হয়ে যাবে। তো ক্যাডমিয়াম+2 এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে 4s2 4p6 4d10। ক্যাডমিয়ামের নিচে আছে মার্কারি Hg+2, এর কি হবে 5s2 5p6 5d10। এই যে কনফিগারেশনগুলো পেলাম, এই সমস্ত কনফিগারেশন, এই ছটা পৃথিবীতে শুধুমাত্র 6টা ইলেকট্রনিক কনফিগারেশন আছে যেটা সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন করছে। কে কে আছে, কপার প্লাস এজি প্লাস গোল্ড প্লাস জিঙ্ক প্লাস ক্যাডমিয়াম+2 হবে, ক্যাডমিয়াম+2 আর হচ্ছে Hg+2। আর বাকি ওই প্রপার্টিটা তো থাকবেই, বাট এরা নিজেদের মধ্যে যদি এদের নিজেদের মধ্যে অর্ডার চেক করি তাহলে আমাকে আগের প্রপার্টিগুলোকে ইনক্লুড করতে হবে। বাট এদের সঙ্গে জেনারেল কম্পাউন্ডের যদি কম্পেয়ার করি তখন এরা জিতে যাবে। একটা এক্সাম্পল নেওয়া যাক। কোশ্চেন ছিল, বলছে বেরিলিয়াম ক্লোরাইড MgCl2 আর আছে ক্যালসিয়াম ক্লোরাইড, এদের মধ্যে জিজ্ঞেস করেছে যে পোলারাইজিং পাওয়ারের অর্ডার কি হবে। তো পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু 1/z অফ প্লাস বেরিলিয়াম প্লাস ম্যাঙ্গানিজ প্লাস ক্যালসিয়াম প্লাস। তো আর একটা এক্সাম্পল দিয়েছিল এদের সঙ্গেই যে ZnCl2। তো Zn ব্যাপারটা একটু খটকা লাগলো, যে জিঙ্ক আছে, তো জিঙ্ক মানে জিঙ্ক+2 কার কনফিগারেশন, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। তো Zn+2 সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হয়ে গেল। তো আমি এখান থেকে চুপচাপ আগে সবার আগে কাকে নেব, ZnCl2। ZnCl2 হাইলি পোলারাইজিং পাওয়ার হবে। তারপর এদের মধ্যে অর্ডার চেক করব, বেটা মাঙ্গে কার স্কুটার বাপরাজি। তো
তো বেটা মাঙ্গে কার স্কুটার, তার মানে সাইজ কার কত, ক্যালসিয়ামের বড়। তো ক্যালসিয়ামের যার সাইজ বড়, জেড যার বড়, তাহলে পোলারাইজিং পাওয়ার তার কমে যাবে। তা পোলারাইজিং পাওয়ার কার বেশি হয়ে যাবে, বেরিলিয়াম প্লাসের হয়ে যাবে, তারপর ম্যাগনেসিয়াম প্লাসের হয়ে যাবে, তারপর ক্যালসিয়াম প্লাসের। ওকে, এই যে পোলারাইজিং পাওয়ার সাইজ যার বড় হয়ে যাবে, এটা উল্টে যাবে পোলারাইজিং পাওয়ারে। অ্যাপ্লিকেশনস অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টারে যদি আমি অ্যাপ্লিকেশনের কথা বলি, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত ইনক্রিজ করবে তত আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজেস, এটা কি বলবে, সলিউবিলিটি, সলিউবিলিটি অলসো ডিক্রিজেস। আর কে আছে, হিউম্যান সেল অর্গানিক কম্পাউন্ড, হিউম্যান সেল অর্গানিক কম্পাউন্ড, এইগুলো কি আছে, এইগুলো হচ্ছে সব কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট বন্ড এইগুলো হয়। তো তার জন্য হিউম্যান সেলের মেল্টিং পয়েন্ট, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত হবে হিউম্যান সেলের মেল্টিং পয়েন্ট, কোভ্যালেন্ট বয়লিং পয়েন্ট এইগুলো কম থাকে, কারণ এইগুলো কোভ্যালেন্ট ক্যারেক্টার। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজেস বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস, এইগুলো একটা 1 2 3। আর একটা কি আছে 4, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজেস, মানে কালার, কোনো জিনিসের কালার হবে কখনই যখন কালার কোভ্যালেন্ট হবে, কালার ইম্পার্টিং নেচার ইনক্রিজেস। ওকে, যত কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে তত হাইলি ভালো কালার, ভালো দেখতে হবে। তো এই জিনিসগুলোর উপর থেকে আমরা কোশ্চেন শুরু করে দেবো, এটা স্ক্রিনশট নিয়ে নাও বা এটা টুকে নাও, পেন পেপার নিয়ে বসবে ক্লাস করার সময়। কোশ্চেন কি দেওয়া আছে, অনলাইনে ইউটিউব দেখে পড়াশোনাটা তখন প্রফিটেবল হবে যখন পেন পেপার নিয়ে বসবে, দেখবে, টুকবে। জাস্ট দেখে গেলে, ভিডিও দেখে গেলে তো আর কিছু হবে না। কোশ্চেন জিজ্ঞেস করেছে, হুইচ উইল হ্যাভ হায়ার মেল্টিং পয়েন্ট। অপশান কি দেওয়া আছে, অপশান এ BeF2, অপশান বি MgF2। তো ফার্স্টে আমাকে বুঝতে হবে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এটা হায়ার তারই হবে যার কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার তারই কম হবে যার পোলারাইজিং পাওয়ার কম হবে। তো পোলারাইজিং পাওয়ারটা আমরা তো বুঝতে পারি যে বেরিলিয়াম F2, তার মানে বেরিলিয়াম +2, ম্যাগনেসিয়াম +2, বেটা মাঙ্গে কার স্কুটার, তার মানে এমজিটা নিচে আছে, সাইজ কার বড়, এমজির বড়। আর পোলারাইজিং পাওয়ার ইজ ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড প্লাস, তার মানে যার সাইজ বড় তার পোলারাইজিং পাওয়ার কমে যাবে। তো B+2 গ্রেটার দ্যান MG+2, এটা হচ্ছে সাইজের অর্ডার, আর এটা হচ্ছে পোলারাইজিং পাওয়ারের অর্ডার। তো যার পোলারাইজিং পাওয়ার যত কম তার মেল্টিং পয়েন্ট তত বেশি, তাহলে মেল্টিং পয়েন্টের ব্যাপারটা আবার উল্টে যাচ্ছে, Mg+2 গ্রেটার দ্যান বেরিলিয়াম+2। তো অ্যান্সার কি হবে, MgCl2 ইজ হায়ার, এটা MgCl2 হবে, MgF2 না, তো এটা কি আছে MgF2, অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ ইজ মোর সলিউবল। কি আছে, FeOH(3) অ্যান্ড FeOH(2), এর মধ্যে কে সবচেয়ে বেশি সলিউবল হবে। তো সলিউবলের জন্য আমরা কি দেখেছিলাম, সলিউবিলিটি ডিক্রিজ করবে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ হলে। তো আগে আমি কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বুঝে নিই। এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা বুঝতে গেলে আমাকে চার্জ বুঝতে হবে।
একজন আছে Fe+3, আরেকজন আছে Fe+2। তো Fe+3 আর Fe+2-র মধ্যে আমরা যদি কিউ এর কথা বলি, তো পোলারাইজিং পাওয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিউ প্লাস। তার মানে এর মধ্যে কার বেশি আছে? Fe+3। তাহলে পোলারাইজিং পাওয়ার Fe+3 বেশি হবে Fe+2 থেকে। তার মানে FeOH3 এর সলিবিলিটি কম হয়ে যাবে, কারণ আমরা জানি কি, যার পোলারাইজিং পাওয়ার যত বেশি, পোলারাইজিং পাওয়ার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিবিলিটি। তো FeOH2, তার মধ্যে কে ইজ মোর সলিউবল? FeOH2। নেক্সট কোশ্চেন বলছে AgF, AgCl, AgBr, AgI এই কটা কম্পাউন্ড আছে, এর মধ্যে বলছে কার কালারটা ডার্ক হবে? ডার্ক কালার মানে কালার ইম্পুরিটি। কালার ইম্পুরিটি আমরা কি দেখেছিলাম? ফার্স্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজেস, কালার ইম্পার্টিং নেচার ইনক্রিজেস। তার মানে যার কোভ্যালেন্ট ক্যারেক্টার অর্ডারটা আমাকে আগে বার করতে হবে। এর মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার যদি আমি বার করি, তার মানে এখানে Ag তো কনস্ট্যান্ট আছে, তো ফ্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস ব্রোমিন মাইনাস আয়োডিন মাইনাস, তো সাইজের অর্ডার এটা হচ্ছে। তো আমরা জানি পোলারাইজিং পাওয়ার প্রপোর্শনাল টু জেড মাইনাস, তার মানে সাইজ যেটা হচ্ছে সেটাই হচ্ছে পোলারাইজিং পাওয়ার। তো পোলারাইজিং পাওয়ার যদি এটা হয়, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও এটা হবে। ওকে, তার মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার অর্ডার কি হবে? AgF, AgCl, AgBr, AgI। তো পোলারাইজিং পাওয়ার, কোভ্যালেন্ট ক্যারেক্টার, তার মানে এটাই হচ্ছে কালার ইম্পার্টিং। তার মানে ডার্ক কালার কে হবে? AgI হবে ডার্ক কালার, কারণ কোভ্যালেন্ট ক্যারেক্টার প্রপোর্শনাল টু কালার। তো AgI এর কালার হচ্ছে ডার্ক হয়। এই যে কালারটা ডার্ক হচ্ছে, এই ডার্ক কালারটার নাম হচ্ছে ডার্ক ইয়েলো কালার হয়। আমি যত লেফটে যাব, AgBr এর কালার হয় সিম্পল ইয়েলো, আর হচ্ছে এটা হচ্ছে সিম্পল ইয়েলো। আর AgCl এর কালার হয় হোয়াইট, আর এটা কি হয়? কালারলেস। নেক্সট আছে টপিক লুইস ডট স্ট্রাকচার। লুইস নামে একজন কেমিস্ট্রি নিয়ে ডিসকাস করতো, কেমিস্ট্রি সায়েন্টিস্টও ছিল। তো ওই টাইমের সায়েন্টিস্ট তখন অতটা কিছু ইমপ্রুভমেন্ট হয়নি। তো লুইস ডট স্ট্রাকচার বলছে যে কোনো কম্পাউন্ড, ধরে নিলাম আমি NaCl, NaCl। তো NaCl এর কী হচ্ছে? পুরোপুরি ইলেকট্রনটাকে ক্লোরিনকে দিয়ে দিচ্ছে, তাহলে এটা Na+ হচ্ছে, Cl- হচ্ছে, এদের মধ্যে যে বন্ড হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বন্ড। তো ওর জন্য ও কিছু কিছু জিনিস বলেছিল, লুইস ডট স্ট্রাকচারে কতগুলো প্রপার্টি বলেছিল। তো লুইস ডট স্ট্রাকচার বার করতে গেলে আমি যদি CH4 এর লুইস ডট স্ট্রাকচার লিখি, আমি লিখবো কার্বন 4টে হাইড্রোজেন, ক্লাস শেষ। এবার হচ্ছে যদি লুইস ডট স্ট্রাকচার আমি যদি মেনলি একে স্ট্রাকচার বসে ড্র করতে চাই যে কোনো কম্পাউন্ডের, তাহলে কি কি আমাকে মেনটেন করতে হবে? তো ফার্স্ট অফ অল মেনটেন করতে হবে স্ট্রাকচার ড্র করার জন্য, ফার্স্ট প্রপার্টি আছে আউটার মোস্ট ইলেকট্রন और ভ্যালেন্সি ইলেকট্রন, এটা খুঁজতে হবে। নাম্বার 2 সেন্ট্রাল অ্যাটম খুঁজতে হবে। নাম্বার 3 অক্টেট রুল দিতে হবে কাকে? ফর সেন্ট্রাল অ্যাটম। কিছু কিছু জায়গায় ব্রেক হবে, ওইগুলো আমরা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেন্ট্রাল অ্যাটম খুঁজে পাওয়া। তো এবার আমি যদি বলি কি করে একটা সেন্ট্রাল অ্যাটম খুঁজে পাবো, রিফাইনিং সিলেক্টিং অফ সেন্ট্রাল অ্যাটম। ফার্স্ট আমাকে কি দেখতে হবে? লিস্ট ইলেকট্রোনেগেটিভিটি,
এর মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি কম আছে? নাম্বার 2 লার্জ সাইজ, নাম্বার 3 হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার, নাম্বার 4 লিস্ট নাম্বার অফ অ্যাটম। আর এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরিন ক্যান নেভার অ্যাক্ট অ্যাজ এ সেন্ট্রাল অ্যাটম। আর নাম্বার পি মেনলি অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, সিলিকন, ক্লোরিন অ্যাক্ট অ্যাজ এ, এই যে এইগুলো যারা আছে তারা মেনলি সেন্ট্রাল অ্যাটম হিসেবে অ্যাক্ট করে। এবার এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে বোঝানো যাক। NH3, তো ফার্স্ট আমাকে সেন্ট্রাল অ্যাটম খুঁজতে হবে। তো সেন্ট্রাল অ্যাটম কী হবে? নাইট্রোজেন। কেন? কারণ নাইট্রোজেনের এটা রুল ফর সিলেক্টিং সেন্ট্রাল অ্যাটম, এটা উল্টো হবে, লিস্ট হবে না, এটা মোর হবে, লিস্টও হতে পারে, ডিপেন্ড করে, মানে এটা ম্যান্ডেটারি নয়, এটা হচ্ছে নট এ ম্যান্ডেটারি। ফার্স্ট কী হতে হবে? লার্জ সাইজ, হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার, এইগুলো হতে হবে। তো এদের মধ্যে আমি তো মনে করি এটা সবচেয়ে মেন পার্ট, সেটা হচ্ছে লিস্ট নাম্বার অফ অ্যাটম। NH3 কী আছে? লিস্ট নাম্বার অফ অ্যাটম আছে। তো NH3 কী হলো? সেন্ট্রাল অ্যাটম। তাহলে চুপচাপ সেন্ট্রাল অ্যাটম বসিয়ে দেওয়া হোক। তারপর আমাকে দেখতে হবে কতগুলো হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন। আর নাইট্রোজেনের আমাকে বুঝতে হবে যে আউটার অরবিট ইলেকট্রন, ওই যে বললাম না, আউটার অরবিট ইলেকট্রন বার করতেই হবে সবার। নাইট্রোজেনের আউটার অরবিট ইলেকট্রন কটা? 5টা। 3টে বন্ড করে দিয়েছে, একটা একটা দুটো বন্ড, একটা একটা দুটো বন্ড, একটা একটা দুটো বন্ড। তার মানে নাইট্রোজেনে এখন আরও দুটো ইলেকট্রন আছে। তাহলে আমি এটা যদি দেখি, 2, 3, 4, 5, 6, 7, 8টা, কোভ্যালেন্ট বন্ডের দুটো ইলেকট্রনকেই কনসিডার করা হয়। আর হাইড্রোজেন বন্ডের একটা ইলেকট্রন তো ছিল, তার জন্য বন্ড হয়ে গেছে। তো হাইড্রোজেনের কি ফিল হলো? 2 ইলেকট্রন হলো, 2 ইলেকট্রন হলো, 2 ইলেকট্রন হলো। আর সেন্ট্রাল অ্যাটমের 8 অক্টেট ফুলফিল হয়ে গেছে। তাহলে এটাই হয়ে গেল ওর স্ট্রাকচার। আর একটা জিনিস মাথায় রেখো, ম্যাক্সিমাম বন্ড ফর নাইট্রোজেন। তো নাইট্রোজেন কতগুলো বন্ড ম্যাক্সিমাম ফর্ম করতে পারে? NH4+, 4টে বন্ড করতে পারে। মানে NH3-এর পাশে কেউ যদি একটা H+ চলে আসে, তো H+কে নাইট্রোজেন কী করবে? কোঅর্ডিনেট বন্ড দিয়ে দেবে, কোঅর্ডিনেট বন্ড হবে, দুটো ইলেকট্রনই দিয়ে দিল। এবার আননোন স্ট্রাকচার, যেগুলো আমরা জানি না, লাইক CO3-2, এর স্ট্রাকচার ড্র করতে হবে। একটা কার্বন নিয়ে নিলাম, কার্বনটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। আর অক্সিজেন, অক্সিজেন কটা আছে? 3টে আছে, চুপচাপ 3টে অক্সিজেন দিয়ে দিলাম। তারপরে আমরা কি দেখলাম? কার্বনের আর একটা দুটো 3টে বন্ড হয়ে গেছে। তো কার্বন কি করবে? 4টে বন্ড করবে, তার তো কারো না কারোর সঙ্গে ডবল বন্ড করে ফেলবে। তো কার্বনে 8টা অক্টেট ফুলফিল হয়ে গেল। এবার সাইড অ্যাটমের কথা দেখতে হবে। ফার্স্টে আমাদের কি দেখতে হবে? সেন্ট্রাল অ্যাটমের অক্টেট ফুলফিল হয়েছে কিনা। তো এরও অক্টেট ফুলফিল হয়ে গেল। আর বাকি রয়েছে 6টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন এখানে আছে, আরও 5টা ইলেকট্রন আছে। তাহলে এর অক্টেট ফিল হয়নি। 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে আর একটা ইলেকট্রন লাগবে। তাহলে বাইরে থেকে একটা ইলেকট্রন নিয়ে আসবে। আর এরও সেম গল্প, 1, 2, 3, 4, 5, এরও বাইরে থেকে একটা ইলেকট্রন লাগবে। তো এর জন্য এদের মাথার উপর কত দেবে? একটা মাইনাস, আর এখানে একটা মাইনাস। এটাকে বলে CO3-2 স্ট্রাকচার। নেক্সট হচ্ছে ক্যালকুলেশন অফ কিউ। ক্যালকুলেশন অফ কিউ কিছুই না, টোটাল কতগুলো ইলেকট্রন আছে একটা কম্পাউন্ডে, সেটাকে বলে ক্যালকুলেশন অফ কিউ। তো কিউটার ফর্মুলা কি আছে? কিউ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন অফ
all atoms plus negative charge minus of positive charge. তো ভ্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটম, আমি যদি একটা এক্সাম্পল নিই, ভ্যালেন্স ইলেকট্রন অফ অ্যাটম, এটা তো হয়ে গেল কিউ সিলেক্ট করা, কিউ এর ভ্যালু। এর সঙ্গে আরও কিছু জিনিস আছে লাইক বন্ড পেয়ার। আমি যদি বলি বন্ড পেয়ার ইলেকট্রন কটা হবে, সেটা সবাই জানে 2 ইন্টু নাম্বার অফ বন্ড হয়ে যাবে। তো এর প্রফিট কি হলো? এর প্রফিট হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন খুঁজে পাওয়ার জন্য লোন পেয়ার ইকুয়াল টু কী হবে, কিউ মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন। আমি একটা এক্সাম্পল নিচ্ছি H3O প্লাস, এর কিউ এর ভ্যালু কত হবে? এর কিউ এর ভ্যালু বার করা যাবে কিউ ইকুয়াল টু ব্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটম। তার মানে হাইড্রোজেনের 3টে আছে, 3টে হাইড্রোজেন, একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে ভ্যালেন্স ইলেকট্রন। অক্সিজেনের কটা থাকে? 6টা। তার সঙ্গে কি করতে হবে, চার্জ আছে প্লাস, প্লাস থাকলে কি হবে -1, এই যে প্লাস থাকলে কি হবে -1 হয়ে যাবে। তো মাইনাস অফ পজিটিভ চার্জ যতগুলো থাকবে, তো এটার থেকে অ্যান্সার কত বেরোলো, 8টা। তো আমি যদি বলি তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কটা হবে? বন্ড পেয়ার ইলেকট্রন 2 ইন্টু 3, 3টে কম্পাউন্ড আছে, তার মানে 6টা ইলেকট্রন। তাহলে লোন পেয়ার ইলেকট্রন কটা হবে? 2টো ইলেকট্রন। কি করে দেখাবো? এই যে হচ্ছে অক্সিজেন, এই যে হচ্ছে হাইড্রোজেন, এই যে হচ্ছে হাইড্রোজেন, এই যে হচ্ছে হাইড্রোজেন। তার মানে এই অক্সিজেনের 2টো ইলেকট্রন আছে, একটা কোঅর্ডিনেট বন্ড করেছে আর 2টো সিম্পল। আমি যদি অক্সিজেনের অক্টেট ফুলফিল করতে চাই তাহলে একটাকে কোঅর্ডিনেট করাতেই হবে। তাহলে এই যে কোঅর্ডিনেট করছে তখন ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ইলেকট্রন দিয়ে দিলে অক্সিজেনের মাথায় কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, এর জন্য H3O প্লাস। আর একটা দেখা যাক NO3 মাইনাস, তার মানে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম। তো আমি যদি কিউ এর ভ্যালু বার করি, কিউ ইকুয়াল টু কী হয়ে যাবে, সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনে 5টা ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেনের কটা থাকে, অক্সিজেনের 3 ইন্টু 6, তার মানে এখান থেকে কত হয়ে যাচ্ছে 20 প্লাস 1, তার মানে এটা হচ্ছে 24 হয়ে যাচ্ছে। তো লোন পেয়ার কত হয়ে যাবে, লোন পেয়ার ইকুয়াল টু 24 মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন, অক্সিজেন 3টে আছে, একটা বন্ড পেয়ারে 2টো ইলেকট্রন, তার মানে 6, তো এটা হয়ে যাচ্ছে 18 ইলেকট্রন। আমি যদি নাইট্রোজেনটাকে নিয়ে আসি, এটা হচ্ছে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের কটা বন্ড আছে, একটা, দুটো, 3টে বন্ড আছে। এবার এই 3টে বন্ডের কেসে ইলেকট্রন কোথার থেকে আসছে, বাইরে থেকে আসছে, বাইরে থেকে আসছে, বাইরে থেকে আসছে ইলেকট্রন। বাইরে থেকে যখন ইলেকট্রন আসতে হবে, কেন আসবে বাইরে থেকে ইলেকট্রন, কারণ হচ্ছে অক্সিজেনের কটা ইলেকট্রন ছিল, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। নাইট্রোজেনের 3টে বন্ড করে ফেলেছে, আর কি আছে, একটা, দুটো ইলেকট্রন আছে। তো এই অক্সিজেনটাকে 1, 2, 3, 4, 5, এই অক্সিজেনটাকে একটা ইলেকট্রন বার করতে হবে। যদি বার করতে পারে তাহলে এর চার্জ কী হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। তো তার জন্য সুবিধাটা কী হবে, নাইট্রোজেনের 2টো ইলেকট্রনের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে দেবে। নাইট্রোজেনে 5টা ইলেকট্রন ছিল, তাহলে এই বন্ডটা দেখতে হবে নাইট্রোজেন ডবল বন্ড অক্সিজেন, এখানে অক্সিজেন, নাইট্রোজেন ইলেকট্রন দিয়ে দিয়েছে তার জন্য প্লাস হয়ে যাবে, কোঅর্ডিনেট বন্ড করে দিলে। আর এই অক্সিজেনগুলোতে মাইনাস মাইনাস হবে অক্টেট ফুলফিল করার জন্য। তো এর জন্য NO3 মাইনাস, মানে নেট চার্জ কত হবে, একটা প্লাস, দুটো মাইনাস, তাই না, নেট চার্জ কত হচ্ছে প্লাস, ওর জন্য আমরা কী লিখি, NO3 মাইনাস লিখি। তো এইভাবে প্রত্যেকটা অক্সিজেনের মাথায় একটা যেমন -1, -1, +1, এটাকে আমরা ফর্মাল চার্জ বলি। তো আমরা নেক্সট ডিসকাস করছি ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ, ফর্মাল চার্জ কম্পাউন্ডের স্ট্রাকচার ড্র করে করা যায়। আর একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ফর্মাল চার্জ ইকুয়াল টু V মাইনাস L মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন বাই 2। এলটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, ভিটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। আমি যদি অক্সিজেন, নাইট্রোজেন, ডবল বন্ড অক্সিজেন, এখানে একটা অক্সিজেনের কথা বলি,
আমার যদি নাম্বার 3 পজিশন, এটাকে 3 দিলাম, এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 4 দিলাম। তো 1 পজিশনে যদি আমি দেখি তাহলে ফর্মাল চার্জ ইকুয়াল কত হবে, ভ্যালেন্স অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন হয় 6টা, লোন পেয়ার কটা থাকে, লোন পেয়ার ইলেকট্রন 4টে আছে, 4টে মাইনাস 2 ইন্টু 2 বন্ড পেয়ার ডিভাইডেড বাই 2, এটা কত আসছে, 0 আসছে। এটা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, এটা একটা দুটো বন্ড, তো 2 ইন্টু 2/2। নাম্বার 2তে যদি দেখি ফর্মাল চার্জ ইকুয়াল টু 6 - 2 ইন্টু 2/2। ওকে, কারণ একটা বন্ড আছে তার জন্য দুটো, আর কটা ইলেকট্রন আছে, লোন পেয়ার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। নাম্বার 3, মোটামুটি আমার স্ট্রাকচারটাই ফাইনালি লাগে, তার জন্য ফর্মাল চার্জ তো জেনে কোনো লাভ নেই, ফর্মুলা জেনেও লাভ নেই, স্ট্রাকচার ড্র করলে যে কেউ বলতে পারবে। তো এটা হয়ে গেল -1। এটা কার জন্য, নাইট্রোজেনের জন্য আমি যদি চেক করি ওটাও 0 চলে আসবে। নেক্সট হচ্ছে ভিভিটি থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরিটা কি আছে, এটা এটা ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কি নিয়ে ডিসকাস করি, ফার্স্ট কতগুলো নাম জানতে হবে। একটা হচ্ছে ডিসকাস অন ওভারল্যাপিং অফ অ্যাটমিক অরবিটাল। নাম্বার 2, কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট bond is formed by overlapping, কার ওভারল্যাপিং হবে, অফ অ্যাটমিক অরবিটাল। এবার কোভ্যালেন্ট বন্ড দুটো হয় ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী, একটা হয় সিগমা আর একটা হয় পাই। সিগমাটা কি, আমি ধরে নিলাম একটা অরবিটাল আছে, এটা এস অরবিটাল, আর একটা আছে এস অরবিটাল। তো এস অরবিটালের মধ্যে মুখোমুখি যদি বন্ড হয় তাহলে এই যে বন্ডটা হচ্ছে, এই বন্ডের এই পোর্শনটা হচ্ছে সিগমা বন্ড, এই যে সিগমা বন্ড হয়ে গেল। পাই বন্ড কখন হবে, আর একটা সিগমা বন্ডের এক্সাম্পল, এটা হচ্ছে সিগমা চলছে, তো সিগমা আর একটা স্ট্রাকচার দেখানো যাক, এটা হচ্ছে পি অরবিটাল। এই যে মুখোমুখি যদি কলিশন হয়, মুখোমুখি যদি বন্ড হয়, এটা হচ্ছে পি বন্ড। তাহলে এই যে মুখোমুখি কলিশন হচ্ছে, তার মানে এই বন্ডটাও কী হয়ে যাবে, সিগমা, এটাও কী হয়ে যাবে, সিগমা। আর যদি সাইড বাই সাইড হয়, এটা একটা সাইড আছে, আর এই যে আর একটা সাইডে বন্ড, তাহলে এই বন্ডটা উইক হয়, এই বন্ডটা সাইড বাই সাইড ওভারল্যাপিংয়ে কী হবে, উইক হবে, এটাকে কী বলে, পাই বন্ড বলা হয়। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, CH2 ডবল বন্ড CH2। তো সেন্ট্রাল অ্যাটম কে আছে, কার্বন, এর একটা অরবিটাল আছে, এর নিচে একটা অরবিটাল আছে, কার্বনের 5টা অরবিটাল, সামনে একটা অরবিটাল আছে, এই কার্বনের একটা অরবিটাল আছে। এই দুটো অরবিটালে হাইড্রোজেন অ্যাটাচ আছে, হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন অ্যাটাচ আছে, এখানে একটা হাইড্রোজেন অ্যাটাচ আছে, এখানে একটা হাইড্রোজেন অ্যাটাচ আছে। এইগুলো হচ্ছে সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ড। তো পাই বন্ড কী হবে, যে সাইড বাই সাইড ওভারল্যাপিং, এটা হয়ে গেল পাই বন্ড। ওকে, তো যখনই আমাকে পাই বন্ড খুঁজতে দেবে বা সিগমা বন্ড খুঁজতে দেবে, তখন ডবল বন্ড যদি দেখি, ডবল বন্ডটাকে একটা সিগমা করে দেবো, বাকিগুলো পাই হয়ে যাবে। আমি যদি আর একটা এক্সাম্পল নেই, CH ট্রিপল বন্ড CH, তার মানে এখানে কতগুলো সিগমা বন্ড আছে, এখানে সিগমা বন্ড আছে, হাইড্রোজেনটাকে ছাড়িয়ে দেওয়া হোক, কার্বন, এখানে 3টে কার্বন, হাইড্রোজেন, তো সিগমা বন্ড কটা আছে, একটা সিগমা, একটা সিগমা, এখানে একটা সিগমা, তো 3 সিগমা 2 পাই বন্ড, এই যে পাই, এই যে পাই, এটা হচ্ছে সিগমা পাই বন্ড। তো অলওয়েজ সিগমা বন্ডের স্ট্রেংথ বেশি হবে পাই বন্ডের থেকে, কারণ সিগমা বন্ডে প্রায় 50% ওভারল্যাপিং হয়। ওকে,
তো আমরা যদি কোশ্চেন ডিসকাস করি, একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে SO3 এর সিগমা আর পাই বন্ড জিজ্ঞেস করেছে। সিগমা বন্ড কতগুলো হবে, পাই বন্ড কতগুলো হবে। তো তার জন্য আমাকে স্ট্রাকচার ড্র করতে হবে, সালফার, অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন। তো এখানে কতগুলো সিগমা বন্ড আছে, সিগমা সিগমা সিগমা। তো সিগমা বন্ড ইকুয়াল টু 3, পাই বন্ড ইকুয়াল টু 3। নেক্সট কোশ্চেন আছে H2SO4 এর কত সিগমা, কটা পাই। তো সালফারে কটা বন্ড হতে পারে, 5টা, 1টা 2টো 3টে 4টে। এবার সালফারের 4টে অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ করে দিলাম। এবার হাইড্রোজেন 2টো আছে, অক্সিজেনের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে হাইড্রোজেন, তার মানে সালফার 6টা বন্ড করবার দরকার, এটা 6টা করে দিলাম। তাহলে এখানে যদি আমি সিগমা দেখি, সিগমা 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 সিগমা, তো টোটাল সিগমা বন্ড কটা হলো, 1টা 2টো 3টে 4টে 6টা। পাই বন্ড কটা হয়ে যাবে, 2টো, শেষ। এবার আইআইটিতে কোশ্চেন জিজ্ঞেস করেছে C2CN4 বলছে যে কতগুলো সিগমা বন্ড হবে, কতগুলো পাই বন্ড হবে, সিগমা কতগুলো হবে, পাই কতগুলো হবে। তো কার্বনের কথা ভাবি, এই যে 2টো কার্বন হয়ে গেল, এর সঙ্গে কটা সিএন আছে, 4টে সিএন। তো কার্বন কটা বন্ড করতে পারে, 4টে বন্ড। তো 4টে বন্ডের জন্য 4টে সিএন 4টে কর্নারে লাগিয়ে দিলাম। এবার এন ব্যাপারটা কি আছে, এন এর মধ্যে আবার সি আর এন এর মধ্যে ট্রিপল বন্ড থাকে, কারণ নাইট্রোজেন 3টে বন্ড করবে, একটা লোন পেয়ার থেকে যাবে। তো প্রত্যেকটা কেসে সি আর এন এর মধ্যে কি আছে, সি আর এন এর মধ্যে 3টে বন্ড আছে। তো সি আর এন এর মধ্যে কি আছে, 3টে বন্ড। তার মানে আমি যদি চেক করি সিগমা কতগুলো আছে, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, সিগমা 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 1 2 3 4 5 6 7 8 9, ওকে, 4 4 9। তো সিগমা বন্ড কত হয়ে গেল, 9টা। পাই বন্ড যদি চেক করি, 2টো, 2টো পাই, 2টো পাই, 2টো, 1টা পাই, 2টো পাই, 2টো পাই, তার মানে 4টে কর্নারে 2 2 2 2 2, তার মানে 8টা, 9টা পাই। তাহলে 9 সিগমা 9 পাই, খেলা খতম। সিগমা বন্ড 9টা আছে, পাই বন্ড 9টা আছে। তো C6H6 এটা হচ্ছে কি, একটা বেনজিন, C6H6। এই বেনজিনের স্ট্রাকচার কি হয়, এরকম দেখতে হয়। বলছে এর কতগুলো সিগমা, কতগুলো পাই। C6H6 কী করে হবে, একটা CH2 ডবল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH2 না ডবল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH2 ডবল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড, CH2। তার মানে এখানে কতগুলো সিগমা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। পাই কতগুলো, 1টা 2টো 3টে। তো সিগমা বন্ড কতগুলো, 6টা। পাই বন্ড কতগুলো, 3টে। এটা হচ্ছে ভুল হয়ে যাবে, কারণ হাইড্রোজেনকে আমরা ধরছি না। এই প্রত্যেকটা হাইড্রোজেনের কটা করে আছে হাইড্রোজেন বন্ড, এখানে 2টো সিগমা, এখানে 2টো সিগমা, এখানে 2টো সিগমা। তার মানে হাইড্রোজেন যতগুলো হবে ততগুলো আরও সিগমা হয়ে যাবে, তার মানে 6 + 6 12। তো সিগমা আর পাই বন্ডের মধ্যে ডিফারেন্স যদি বলি, কিছুই না, স্ট্রেংথের ডিফারেন্স আছে। ওকে, সিগমা বন্ড কার কার মধ্যে হতে পারে, SS, SP, PP। বাট পাই বন্ড কোনো দিন SS এর মধ্যে হয় না, অলওয়েজ PP, PD, DD হয়। সব কিছু কার বেশি, মোর স্টেবল সিগমা বন্ড, সিগমা মোর স্টেবল পাই থেকে, মোর এনার্জি, সব কিছু মোর এইগুলো হবে, কারণ ওভারল্যাপিং স্ট্রং হচ্ছে না, তার জন্য এগুলো মোর হচ্ছে। ওকে ওকে, এবার একটা কোশ্চেন দিয়েছিল, হাউ মেনি p pi and p pi d pi bonds are in SO3। তো সালফারের কথা যদি বলি, সালফার কটা বন্ড করছে, 6টা বন্ড করছে। তো সালফারকে 6টা বন্ড করতে গেলে সালফারের স্ট্রাকচার যদি আমি দেখি, সালফারের স্ট্রাকচার হয় অক্সিজেন নিচে 3s2 3p4, তার মানে 3s এ একটা ইলেকট্রন, 2টো ইলেকট্রন, 3p4 এ
তার মানে সালফারকে আউটার অরবিট ডি অরবিটাল ইলেকট্রন ছাড়তে হবে। তো এখান থেকে ইলেকট্রন যদি যায়, এখান থেকে একটা যাবে, এখান থেকে একটা যাবে, তার মানে এর পরের স্ট্রাকচারটা কী হয়ে গেল, পরের স্ট্রাকচারটা হয়ে গেল sp3d2। এটাকে কি বলে, sp3d2। ইসে এস অরবিটালে একটা ইলেকট্রন থাকলো, পি অরবিটালে 3টে ইলেকট্রন, আর ডি অরবিটালে 2টো ইলেকট্রন। তার মানে এই যে দুটো ইলেকট্রন আছে কার অরবিটাল, ডি অরবিটালের, এটা এস অরবিটাল আর এটা পি অরবিটাল। তো পি পাই বন্ড যখন করবে, কটা পি পাই বন্ড করবে, অক্সিজেনের তো সবই পাই বন্ড। তো অক্সিজেনে এখানে আমি যদি দুটো করে অক্সিজেন বন্ড করে, এই একটা অক্সিজেন চলে এলো, এই একটা অক্সিজেন চলে এলো, এই একটা অক্সিজেন, একটা অক্সিজেন বললো আমি পায়ের সঙ্গে বন্ড করব, এটা অক্সিজেন কি বন্ড করবে, অক্সিজেনের যদি স্ট্রাকচার ড্র করি, অক্সিজেনের কি আছে, অক্সিজেনের তো শুধুমাত্র দুটো ইলেকট্রনই আছে, সেই দুটো ইলেকট্রন পাই ইলেকট্রন, আর একটা পিতে আছে, বাট অক্সিজেনের ডি অরবিটাল নেই, তার জন্য অক্সিজেন শিফট করতে পারবে না। তো পি বন্ড, তার মানে পি পাই আর একটা কি হচ্ছে পি পাই, আর এস হচ্ছে এখানেও কি হচ্ছে পি পাই, এদিকে কি হবে পি পাই, এই যে পি পাই, পি অরবিটাল আছে, এরও পি অরবিটাল আছে, আর এর কি আছে পি পাই, আর এদিকে কি আছে ডি অরবিটাল। তার মানে আমি যদি সবকটাকে কম্বিনেশন করে দেখাই, তো পি পাই ডি পাই কতগুলো হচ্ছে, ডি যতগুলো হবে ততগুলোই, ডি অরবিটাল ইলেকট্রন কটা ছিল, দুটো ছিল, তাহলে পি পাই ডি পাই কটা হবে, দুটো হবে। আর পি পাই কতগুলো হবে, পি পাই কতগুলো হবে, পি পাই কতগুলো হচ্ছে টোটাল, আমি যদি সিগমা বন্ডের কথা বলি, পাই বন্ড, টোটাল পাই বন্ড কতগুলো ছিল, টোটাল পাই বন্ড ছিল 3টে। তার মানে টোটাল পাই বন্ড 3টে না, একটা দুটো তিনটে, তার মানে পি পাই হচ্ছে একটাই হবে। তো পি পাই একটা, আর ডি পাই দুটো, কারণ ডি এর সঙ্গে পি এর যে অরবিটাল হচ্ছে সেটা কি হবে, সাইড বাই সাইড ওভারল্যাপিং। ওকে, এটা এটা হচ্ছে সিলেবাসে আছে, বাট অতটা ডিপলি নেই। আইআইটি যেই সিলেবাসে আছে, ডব্লিউবি যেই তো মাঝে মাঝে জিজ্ঞেস করে, বাট রেয়ার, নাও জিজ্ঞেস করতে পারে। তো এরপর আমাদের পরপর লেকচারগুলো সিকুয়েন্সলি আছে। লেকচার 1 অলরেডি ছিল আপলোড, আজকের এটা হচ্ছে লেকচার 2, নেক্সট লেকচার 3, লেকচার 4, তারপরে অনেক কিছু আছে, কোশ্চেন প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার, নিট, পিআইকিউ সব আছে। প্লে লিস্ট আলাদা আলাদা প্রত্যেকটা টপিকের করা আছে, ওটা সিকোয়েন্সলি দেখে দেখে নোট করা শুরু করে দাও। ওকে, ভালো করে পড়াশোনা করো, টাটা বাই বাই।